নাগপুরে পৌঁছলাম ভোরবেলায় নাসিক থেকে এসে। ওখান থেকে আমরা একটা অটো নিলাম, 80 টাকা নিল দীক্ষাভূমিতে। দীক্ষাভূমি খুলবে 7টার সময়। এই সেই জায়গা যেখানে আম্বেদকরজি 5000 লোক নিয়ে হিন্দু ধর্ম থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন। 7টায় খুললে আমরা যাব ভিতরে। কেমন যেন সাঁচি স্তূপের মতন, সাঁচি স্তূপের নকলেই করা। ভেতরে ঢুকবো, বিশাল জায়গা। এই সেই পবিত্র ভূমি যেখানে 19 সালের বিজয়া দশমীর দিনে পরম পূজনীয় ডক্টর বাবা সাহেব আম্বেদকর তার লক্ষ লক্ষ অনুগামীদের সাথে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হিসেবেই এই স্তূপটি গড়ে উঠেছে। এটা হচ্ছে দীক্ষাভূমির ভিতরে সেই বোধি বৃক্ষ। সম্ভবত বুদ্ধগয়া থেকে দানা বা গাছ নিয়ে এসে স্থাপন করা হয় বিভিন্ন জায়গায়। দীক্ষাভূমির পেছন দিকটা এটা। পেছনে ওয়াশরুমও আছে, এখানে নিঃশুল্ক ওয়াশরুম। এবার আমরা আস্তে আস্তে দীক্ষাভূমির ভেতরে প্রবেশ করব। এটা হচ্ছে পেছন দিকটা। দীক্ষাভূমির এই সম্পূর্ণ এরিয়াটা ঘুরে দেখতে গিয়ে অনেকটাই হাঁটতে হয়। সকাল সকাল হাঁটতে হাঁটতে খিদে তো পেয়ে যাবেই। পাশেই রয়েছে এখানকার বিখ্যাত বাবা সাহেব আম্বেদকরের নামে এক কলেজ। সেখানেই ক্যান্টিনে সকালবেলা মিলে গেল ব্রেকফাস্ট। পোহা দিয়ে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা এখানে যে জায়গায় এসে উঠেছি সেখানেই চলে এলাম। আপনাদেরকে এখানে কিছু বিশেষ ইনফরমেশন দেব। নাগপুরে ভ্রমণে আমাদের আস্তানাটা কিন্তু বেশ চমৎকার একটা জায়গা ছিল। আমরা উঠেছিলাম নাগপুরের ই সম্পদা গেস্ট হাউসে। এটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যুরিং অফিসার্স হোস্টেল, সম্পূর্ণ যা ভারত সরকারের ডিরেক্টরেট অফ এস্টেটস বা ই সম্পদা এর অধীনে পরিচালিত হয়। আমাদের ক্ষেত্রে একটি রুমের ভাড়া পড়েছিল মাত্র 340 টাকা পার নাইট। অনলাইনে মোবাইলেও যেভাবে সুবিধা আপনি বুক নিতে পারেন ই সম্পদার রুম। আমার এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, দেখুন গাছগুলো কাগজ বা প্লাস্টিক দিয়ে পাইপ মতন করেছে, সরু সরু দিয়ে গাছ লাগিয়েছে লম্বা লম্বা। গাছগুলো খুব ভালো থাকছে, গরু বাছুরে খেতে পারছে না। আবার বেশ বড় বড় গাছ এতে লাগানো যাচ্ছে। শুধু বৃক্ষরোপণ করলেই হয় না, তাকে যে প্রোটেকশন দিতে হয়, তাকে প্রোটেক্ট করতে হয়, এটাই তার প্রমাণ। ই সম্পদার গেস্ট হাউস তো আপনাদের দেখালাম। এবার সেখান থেকে বেরিয়ে একটু হাঁটা লাগাতেই আমাদের আরেকটি গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেলাম। চনমনে সকালের মিষ্টি রোদ গায়ে মেখে সেমিনারি হিলসের এই শান্ত আর সবুজ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম নাগপুরের অন্যতম একটি পবিত্র এবং শান্ত তীর্থস্থানে, যার নাম প্রণাম মারিয়া। স্থানীয়ভাবে অনেকে এটিকে লর্ডস মাতা গ্রোটো নামেও চেনে।
প্রথমবার এখানে এলে এর শান্ত পরিবেশ আর অসাধারণ স্থাপত্য যে কারোরই মন ছুঁয়ে যাবে। আসলে ফ্রান্সের বিখ্যাত লর্ডস তীর্থস্থানের আদলে এই কৃত্রিম পাহাড় বা গুহার মতো সুন্দর কাঠামোটি তৈরি করা হয়েছে, যার খাঁজে মা মারিয়া বা মেরির অত্যন্ত জীবন্ত একটি মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। জায়গাটা অত্যন্ত সাজানো, সুন্দর এবং ছিমছাম। জায়গাটাকে যে সুন্দর করে মেনটেন করা হয় তা প্রত্যেকটা খাঁজে খাঁজে যেন নজরে আসে। পাশেই রয়েছে একটা জলাভূমি, সেখানে কিছু হাঁস আর কচ্ছপ দিব্যি চড়ে বেড়াচ্ছে। এই যে হাঁসের পাল আর দুধ চেষ্টা করছি। এই হলো সেই কচ্ছপটা। প্রণাম মারিয়া চত্বরে মোমবাতি জ্বালিয়ে আর এক অদ্ভুত মানসিক শান্তি নিয়ে আমরা এবার পা বাড়ালাম আমাদের ঠিক পরের গন্তব্যের দিকে, যার নাম জাপানি গার্ডেন, বা এখানে অনেকের কাছেই এটা জাপানি রোজ গার্ডেন নামেও পরিচিত। এখানে 10 টাকার টিকিট কেটে ভেতরেই মনে হলো আমরা যেন শহরের কোলাহল ছেড়ে হুট করে কোনো এক গহীন অরণ্যে প্রবেশ করলাম। চারিদিকে এত বড় বড় গাছ, একেবারে ঘন জঙ্গল। বাগানের ভেতরে ফুল, জাপানি ধাঁচের লণ্ঠন বা ছোট সেতু এবং বিশেষ করে চারিদিকে সবুজ বাঁশঝাড়ের প্রচুর দেখা মিলল। আপনারা হয়তো ভাবছেন এই বাগানটার নাম জাপানি গার্ডেন কেন? আসলে এর লেআউট এবং ল্যান্ডস্কেপিং ঐতিহ্যবাহী জাপানি গার্ডেন শৈলী থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে। আর এখানে জাপানি টেকনিক ব্যবহার করে বিভিন্ন ধরনের দেশি ও হাইব্রিড গোলাপের চাষ করা হয়। যদিও সব ঋতুতে এখানে গোলাপের ব্লুম মেলা অসম্ভব, কিন্তু তাও শীতকালে এলে এখানে কিন্তু রং বেরঙের গোলাপ পাবেন। সারাদিন সব মনোরম জায়গা ঘুরে এবার আমরা পরিশ্রান্ত। সন্ধে হয়ে আসছে, বা বলা যায় সন্ধে হয়ে গেছে। আমরা বসে আছি ফুটালা লেক ধারে। সন্ধ্যের নীরবতাকে উপভোগ করতে এমন জায়গা মেলা ভার। আশপাশটা একটু চোখ বুলিয়ে নিলাম, তারপর এভাবেই ফুটালা লেকের ধার থেকে হোটেলে গিয়ে শেষ হয়ে গেল আজকের দিন। নাগপুর সফরের আজ আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল চলে এসেছি টেকরি গণেশ বা টেকরি গণপতি মন্দিরে। এখানকার অত্যন্ত জাগ্রত দেবতা ইনি। বাপ্পার কাছে মাথা ঠেকিয়ে আজকের দিনটা শুরু করা যাক। এরপর যাব কারারি মাতা দর্শনে। কোরাডি মাতা মন্দিরে প্রবেশ করে গিয়েছি। ওখানে এক বিশাল মা লক্ষ্মীর মূর্তি তৈরি হচ্ছে, কাজ চলছে। আর আশপাশটা অনেকটা এইরকম বিশাল এরিয়া নিয়ে তৈরি। ওদিকে কোরাডি নদী। এই গাছগুলো আমি সারা মহারাষ্ট্র জুড়ে দেখছি, নাসিকেও পেয়েছিলাম। মনে হচ্ছে যেন সুন্দর করে কাটিং করে নিয়ে যাও, কিন্তু কোনো কাটিং টাটিং লাগানোর টাইপটাই এরকম, অনেকটা সেই পাহাড়ি দেওদার গাছ যেমন স্টাইলে থাকে থাবা নিয়ে, এও সেই রকমভাবে একটা সুন্দর জায়গা করে রেখে দিয়েছে। ওদিকে রয়েছে চাঁপা গাছ, ফুলে ফুলে সাদা। কি সুন্দর লাল লাল পাতাবাহার। ওই অদূরে মন্দিরের চূড়া, এটা সম্ভবত মেন মন্দির কোরাডি মাতা। চলুন কোরাডি মাতা ঘুরে আসি।
আমরা এখন দাঁড়িয়ে আছি নাগপুরের অন্যতম প্রধান এবং অত্যন্ত শক্তিশালী শক্তিপীঠ বিখ্যাত কোডারি মাতা বা স্থানীয়দের অত্যন্ত শ্রদ্ধার কারারি মাতা মন্দিরে। চলুন এই প্রাচীন মন্দিরের ভেতরের অলৌকিক ইতিহাস এবং এর বিশালতা আপনাদের খুব কাছ থেকে দেখাই এবং যতটা পারবো জানানোর চেষ্টা করি। এখানে তো ম্যাক্সিমাম জায়গায় ছবি তোলা নিষেধ, তো সব ভেতরের ছবি সম্বন্ধ দেখাতে পারবো না। বাইরে থেকে মন্দিরে যতটা দেখানো যায় দেখছি। ভারী সুন্দর মন্দির, অপূর্ব মন্দির, লাল বেলে পাথরের। আমরা চলেছি এরকম একটা সরু রাস্তা দিয়ে, ওপরে বেতের লাইট আছে, অসাধারণ অপূর্ব শিল্প কাজ। এখানে বাতি দানগুলো রয়েছে, দেখাচ্ছি আপনাদের। বটবৃক্ষের নিচে যেটা মিস করব, যেটা ছেড়ে যাব সেটাই মিস হয়ে যায়। কথিত আছে দেবী মা এখানে 3টি ভিন্ন রূপে ভক্তদের দর্শন দেন। ভোরে বা সকালে মায়ের রূপ থাকে এক নিষ্পাপ ছোট্ট কন্যার মতো, দুপুরে মা হয়ে ওঠেন এক তেজস্বী যুবতী, আর সন্ধ্যার আরতির সময় মায়ের মুখে ফুটে ওঠে এক পরম করুণাময়ী প্রৌঢ়া মাতৃত্বের রূপ। মায়ের এই রূপের পরিবর্তন সত্যিই এক অলৌকিক অনুভূতি, যা নিজ চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা কঠিন। আমাদেরও দর্শন হয়ে গেল আর মন্দিরের দ্বারও বন্ধ হয়ে গেল। খুব সুন্দরভাবে জগদম্বাকে দেখলাম, প্রসাদী ফুল নিলাম, এবং খুব ভালো লাগছে। জায়গাটা বেশ মনোরম এবং মনের শান্তি হচ্ছে, খুব ভালো লাগছে। শুধু ধর্মীয় মাহাত্ম্যই নয়, এই কারারি মাতা মন্দিরটি কিন্তু আয়তনে এবং স্থাপত্যেও এক বিশাল বিস্ময়। সাম্প্রতিক সময়ে এই মন্দির চত্বরটিকে অত্যন্ত সুন্দর এবং আধুনিক রূপ দেওয়া হয়েছে। এখানে রয়েছে একটি চমৎকার সাংস্কৃতিক কেন্দ্র এবং মিউজিয়াম, যেখানে রামায়ণ, মহাভারত এবং ভারতীয় সংস্কৃতির বিভিন্ন গৌরবময় ইতিহাস খুব সুন্দরভাবে প্রদর্শন করা হয়। বিশাল এই চত্বরটি এত পরিষ্কার পরিচ্ছন্ন যে ঘন্টার পর ঘন্টা এখানে বসে সময় কাটিয়ে দেওয়া যায়। বিশেষ করে নবরাত্রির সময় এই মন্দিরের রূপ সম্পূর্ণ বদলে যায়। তখন লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এবং পুরো মন্দির প্রাঙ্গণ আলোয় আলোয় সেজে ওঠে। কারারি মাতা দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য রামঠেক। গাড়ি রয়েছে, রামঠেকের উদ্দেশ্যে আমাদের গাড়ি রওনা দিল। রামঠেক যাওয়ার রাস্তাটি অত্যন্ত মনোরম। একে তো পরিষ্কার ঝলমলে নীল আকাশ, তার সাথে কিছুক্ষণ পরেই পাহাড়ে চড়তে শুরু করলো গাড়ি। রাস্তার দুই ধারেই মাঝে মাঝে দেখা মিলছে ফুটন্ত পলাশের। সত্যি পলাশের নাম সার্থক। কে যেন নাম রেখেছে ফ্লেম অফ ফরেস্ট। সত্যি পলাশ, তুমি আগুনের শিখার মতন জ্বলতে থাকো জঙ্গলে। দারুণ দারুণ। রাস্তা চলেছে আঁকাবাঁকা হয়ে, আমরা চলেছি রামঠেকের পথে। আমরা রামঠেকে পৌঁছে গেছি, জিপে আসলাম। এবারে আমরা চলেছি সীতা মন্দির, রাম মন্দির, অনেক কিছু এখানে আছে, সেগুলোকে দেখতে হবে। কথিত আছে কালিদাস এখানে
মেঘদূতম রচনা করেছিলেন। জায়গাটা কিন্তু সত্যি ভালো লাগে। চূড়ায় অবস্থিত এই প্রাচীন দুর্গটি কিন্তু প্রায় 700 বছরেরও বেশি পুরানো, যা সূর্যবংশী রাজাদের আমলে তৈরি হয়েছিল এবং পরে ভোঁসলে রাজারা এর সংস্কার করেন। পাথুরে দেওয়ালের এই প্রাচীন স্থাপত্যের মধ্যে পা রাখতেই যেন ইতিহাসের এক গন্ধ পাওয়া যায়। রামায়ণের কাহিনী অনুসারে প্রভু রামের প্রতি অনুগত লক্ষ্মণ সবসময় তার আগে থাকতেন, তাই এই পাহাড়েও শ্রীরামের দর্শনের আগে ভাই লক্ষ্মণকে দর্শন করার নিয়ম। তাই মূল রাম মন্দিরের আগেই একটি লক্ষ্মণ মন্দির আছে। মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। কথিত আছে যেখানে বনবাসকাল চলছিল, স্বয়ং প্রভু শ্রীরামচন্দ্র একসময় এখানে এসে বিশ্রাম নিয়েছিলেন। এই শান্ত আর পবিত্র গর্ভগৃহে এসে মাথা নত করলে এক অদ্ভুত ভক্তিভাব আর মানসিক শান্তি মনটাকে ছুঁয়ে যায়। এখানেই রামচন্দ্র দেখা করেছিলেন অগস্ত্য মুনির সঙ্গে। আধ্যাত্মিকতার পাশাপাশি রামটেকের সাহিত্যিক গুরুত্ব কিন্তু অপরিসীম। এই পাহাড়ের কোলেই বসে মহাকবি কালিদাস তার অমর সৃষ্টি মেঘদূতম রচনা করেছিলেন। প্রকৃতির এই অপরূপ রূপ দেখলেই বোঝা যায় কেন কবি এই জায়গাকে বেছে নিয়েছিলেন। মন্দিরের অলিন্দ থেকে একটু বাইরের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। আশপাশটা খুব সুন্দর। পাহাড়ের ঠিক নিচেই আছে ঐতিহাসিক আম্বালা তালাও বা পুকুর। কথিত আছে এই পুকুরের জলে এক অলৌকিক ও ঔষধি গুণ রয়েছে। রামায়ণের বিভিন্ন চরিত্রদের মন্দির এখানে পাবেন, যেমন এটা দশরথ মন্দির। মহাকবির অমল থেকে এখান থেকে সিঁড়ি নেমে গেছে, তালাও অর্থাৎ পুকুরের দিকে যাচ্ছে। সিঁড়ি দিয়ে নামার ব্যবস্থা রয়েছে। এখান দিয়ে নামা যায়, দেখলে তো ভয় লাগছে। এই যে স্টেপওয়েল গুলো, সিঁড়িগুলো রয়েছে, একদম খোলামেলা। জল নিয়ে বা উপর উঠবে কি করে কে জানে। এই দুর্গটি তৈরি করা হয়েছিল পাহাড়ের একদম চূড়ায়, যাতে শত্রুপক্ষ দূর থেকে আক্রমণ করতে এলে সহজেই ওপর থেকে তাদের ওপর কড়া নজর রাখা যায়। এটি মূলত একটি গ্যারিসন ফোর্ট বা সামরিক ছাউনি হিসেবে ব্যবহৃত হতো। দুর্গের দেওয়ালগুলো বিশাল এবং খাঁটি কালো পাথর কেটে তৈরি, যা শতাব্দীর পর শতাব্দী ধরে রোদ, ঝড়, বৃষ্টির মধ্যেও অবিচল দাঁড়িয়ে রয়েছে। একটি দুর্গের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পাহাড়ের ওপর জলের যোগান রাখা। রামটেক দুর্গের ভেতরে বেশ কয়েকটি পাথুরে জলের ট্যাঙ্ক বা কুয়ো খোদাই করা আছে, যা বৃষ্টির জল ধরে রাখার জন্য তৈরি হয়েছিল। এর ফলে শত্রুপক্ষ দুর্গ অবরোধ করলেও ভেতরে জলের অভাব হতো না। এরপর সত্যিই একটা দারুণ সুন্দর ভিউ দেখাবো আপনাদের। রাম ঝরোকা বা দুর্গের প্রাচীরে দাঁড়ালে চারপাশের যে 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যায় তা সত্যি এক কথায় অবিশ্বাস্য। একদিকে গভীর জঙ্গল, অন্যদিকে শান্ত হ্রদ, আর দূরের গ্রামীণ ভারতের এই ল্যান্ডস্কেপ আমাদের ভিডিওটা একটু অন্যরকম সিনেম্যাটিক মুড দিচ্ছে না? কি বলেন? তাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন। শ্রীরামচন্দ্র স্বামীর মন্দির। রামচন্দ্র এখানে এসেছিলেন অগস্ত্য মুনির সঙ্গে দেখা করে। গণেশ মন্দির। রামটেক পাহাড়ের এই চূড়ায় এসে
ঘড়ির সময়টা যেন একদম থমকে গিয়েছিল। আমাদের কেবলই মনে হচ্ছিল তাড়াহুড়ো করে এখান থেকে চলে যাওয়াটা এই জায়গাটার প্রতি এক প্রকার অন্যায় করা হবে। তাই দুপুরের মিষ্টি বলবো না, একটু রোধ করা হলেও তাকে সহ্য করে আমরা বেশ অনেকটা সময় এখানে কাটিয়ে দিলাম। আসলে অবাক হয়ে দেখছিলাম তো, আর কোথাও না কোথাও একটা নস্টালজিয়া কাজ করে, যেখানে শ্রীরামচন্দ্র ঘুরে গেছেন, যেখানে তার পদধূলি মিশে আছে, আজ সেখানে আমিও ঘুরে বেড়াচ্ছি। এ এক অন্যরকম অনুভূতি। এই অনুভূতিগুলো পেতে গেলে আপনাকে বাইরে বেরোতে হবে, আসতে হবে এই সুন্দর জায়গাগুলো। ঘরে বসে টিভির পর্দায় বা মোবাইলের স্ক্রিনে এই আনন্দ উপভোগ করতে পারবেন না। এই অনুভূতিগুলো কিছুতেই অনুভূত হবে না। রামটেকে এতক্ষণ থাকার যথেষ্ট কারণ রয়েছে। এই দুর্গটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে অনেক কিছুই চোখে পড়ে। যেমন ধরুন, এই পাথুরে দেওয়ালগুলো অনেকক্ষণ ধরেই তো দেখছি, তবে এই দেওয়ালের মাঝে কিছু সরু সরু ফাঁক দেখা যাচ্ছে। এই দেখুন, এই মুহূর্তে যেটা আপনাদের দেখাচ্ছি, এগুলো কি জানেন? এগুলোকে বলা হয় মাকোলিশন বা মার্ডার হোলস। অতএব তলা থেকে যখন শত্রুপক্ষ ঢুকছে, ওপর থেকে গরম তেল, গরম জল জাতীয় জিনিস ওই ফুটো দিয়ে ঢেলে দেওয়া হতো। তাতে শত্রুপক্ষের প্রচুর সৈন্য মারা যেত। তাই সেগুলো মার্ডার হোলস। আরো বেশ কিছু তালাব রয়েছে, গরমের কারণে সেগুলো একেবারেই শুকিয়ে গেছে। এই যেমন এখানে রানীরা স্নান করতেন হয়তো। আমাদের জার্নি চলতেই থাকছে, শেষ হয়নি কিন্তু, আর সাথে উপরই পাওনা পলাশ। পরবর্তী স্পট খেনসি লেক। এখানেও দৃশ্যটা মনোরম, বেশ ভালো লাগছে। চাইলে এখানে বোটিং করা যায়, যদিও বা আমরা বোটিং করিনি, কারণ আমাদের তাড়া আছে অন্য এক জায়গায় যাওয়ার। আমাদের পরবর্তী স্পট হচ্ছে পেঞ্চের জঙ্গল। তাই লেকের ধারে মোটামুটি অল্প করে সময় কাটিয়ে নিয়ে একটা জৈন মন্দিরও ছিল। আসলে আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি অত্যন্ত ভালো মানুষ, এই সেই ভদ্রলোক। উনি প্রত্যেকটি জায়গা ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়েছেন। যাত্রাপথে এই ছোট ছোট মন্দিরগুলো কিন্তু অসম্ভব সুন্দর, চোখ আটকে যাওয়ার মতো। একটার সাথে আরেকটার রূপের যথেষ্ট পার্থক্য রয়েছে এবং আপনাকে দাঁড়িয়ে থেকে দেখতে বাধ্য করবে। এই সুন্দর জৈন মন্দিরটি দেখে আমরা আবার এগোতে শুরু করলাম। ওই যে আর একটা রোমাঞ্চকর তারা অপেক্ষা করছে তো। তাই মোটামুটি এবারের মতন নাগপুরের শেষ চমক পেঞ্চের জঙ্গল। গাড়ি যত এগোতে থাকলো, লোকালয় পেছনে ফুরিয়ে আসছে, আর দুপাশে মাথা তুলেছে আদিম ঘন জঙ্গল। হ্যাঁ বন্ধুরা, আমরা এগিয়ে চলেছি রুইয়ার্ড কিপলিং এর দ্য জঙ্গল বুকের সেই চিরপরিচিত মোগলির দেশ, বিখ্যাত পেঞ্চের জঙ্গল, পেঞ্চ ন্যাশনাল পার্ক। এখানেই আমাদের জিপ সাফারি বুক করা আছে, যা আগে থেকেই বুক করে রাখা যায়। দেখা যাক আজ আমাদের সাথে শের খানের দেখা হয় কিনা। টিকিট কাউন্টারের দিকে এগোচ্ছি। আমাদের সাফারি তো শুরু হয়েছে, জঙ্গলে এখনো ঢুকতে পারিনি, তবে জঙ্গলে মোবাইল অ্যালাউ নেই, সেই কারণে জঙ্গলের ভিডিও কিন্তু আমরা দেখাতে পারলাম না। তবে সঙ্গে থাকা এক রাশিয়ান টুরিস্টের কাছে ছিল সুন্দর একটা ক্যামেরা, তাই তাকেই আবদার করেছিলাম তার তোলা কিছু ছবি আমাদের দেওয়ার জন্য। সেই ছবিগুলোই আপনাদের দেখাচ্ছি, যেগুলো সেদিন আমরা ওখানে দেখেছিলাম। ঠোঁটমোটা ধনেশ, মাথায় ঝুটিওয়ালা বাজ, বাইসনের মতনই একটা গরু, দেখতে তো তাই লাগছে, আমি জানি না এটার নাম।
হরিণ ছিল, তার সাথে ছিল বনবরা, অর্থাৎ এই যে বন্য শুয়োর। নাসিকের পর নাগপুর পর্ব প্রায় শেষের দিকে। আপনারা যদি নাসিক দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পাবেন। এছাড়াও সব শেষে লিংক দেওয়া থাকবে ভিডিওর। আমাদের চ্যানেলটি কেমন লাগছে জানাবেন। অনেকেই আছেন যারা আমাদেরকে ব্যক্তিগতভাবে মেসেজ করেন, যদি একটু কমেন্ট করেন খুব ভালো লাগবে। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকটা নতুন সাবস্ক্রাইবে আমাদের চারু কম্পাস পরিবার কিন্তু প্রচণ্ড খুশি হয়। তাই বারবার অনুরোধ করব, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশ কিছু ভিডিও এসেছে আমাদের চ্যানেলে, আগামী দিনে আসবে আদি কৈলাস, ঝাড়গ্রামের ছোট্ট সিরিজ। আর কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান চাইলে আমাদেরকে কমেন্ট সেকশনে এসে সাজেস্ট করতে পারেন, আমরা অত্যন্ত খুশি হব। আপাতত এই পর্ব একেবারে শেষের পথে, পেঞ্চের জঙ্গল দেখে আমরা ফিরছি। এরপরে ট্রেন আছে, আবার আসবো নতুন পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন চারু কম্পাসের।